আমার স্নেহের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, আজ তোমাদের একটি নতুন কবিতা পড়াবো। কিছুটা আনন্দের, কিছুটা দুঃখের, রোমান্টিক এবং বাস্তবতার আবরণে ঢাকা একটি নতুন কবিতা। কবিতাটি তোমরা যদি পড়ো অবশ্যই তোমাদের 5 নম্বর কমন পাবে। তোমাদের আগামী যে 4th সেমিস্টারের পরীক্ষা হবে সেই সেমিস্টারে অবশ্যই তার জন্য তোমরা কবিতাটি মন দিয়ে পড়ো এবং ভালো করে নোট তৈরি করার চেষ্টা করো। আমি যেটা বলবো যে কথাগুলো সেগুলি তোমাদের নোট। তার আগে কবিতাটি পড়ার আগে আমি একটি কোটেশন দিই। সেই কোটেশনটি শুনলেই তোমরা বুঝতে পারবে যে আমি কোন কবিতাটি পড়াতে চাইছি। দেখো, কে যেন হৃদয় কুড়ে কুড়ে খায় এবং কোথাও জীবন আছে, জীবনের স্বাদ রহিয়াছে। এই কথাগুলি যিনি বলেছিলেন তিনি হচ্ছেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। সেই জীবনানন্দ দাশের একটি অন্যতম কবিতা তিমির হরণের গান তোমাদের কাছে আজকে পাঠ করে শোনাব। কবিতাটি আপাতত তোমাদের কাছে কঠিন বলে মনে হবে, কিন্তু পড়ে দেখো আর আমি যে কথাগুলি বলবো সেগুলি তোমরা নোট করো। দেখো, তোমাদের অবশ্যই কবিতাটি সহজ জলের মতো হয়ে যাবে। বেশ, এই কবিতাটি সম্পর্কে প্রথমে আমি বলি উৎস সম্পর্কে। কবিতাটি জীবনানন্দ দাশের 1948 খ্রিস্টাব্দে বাংলার 1355 বঙ্গাব্দে 60টি তারা তিমির গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আগে মন্বন্তর ক্লিষ্ট এই কবিতাটি 1350-এর পৌষ সংখ্যায় কবিতা পত্রিকায় প্রথম এটি ছাপার সৌভাগ্য লাভ করেছিল। এই হচ্ছে কবিতাটির উৎস, 60টি তারার তিমির। বেশ, যখন কবিতাটি কবি লেখেন তখন 1350-এর মন্বন্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা, মানুষের স্বার্থসিদ্ধি, ঔপনিবেশিকবাদের আগ্রাসন নীতি, এই সমস্তর মধ্য দিয়ে মানুষের হাহাকার, অনাহার ক্লিষ্ট মানুষের পেটে অন্নের অভাব, এই অন্ধকারময় পরিস্থিতিতে কবি বেঁচে থাকার একটি স্বাদ, তিমির হরণের গান কবিতাটি। তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, সেটাকে হনন অর্থাৎ ধ্বংস করার যে গান, সেই তিমিরকে, অন্ধকারকে, এই যে অনাহার ক্লিষ্ট মানুষদের দুঃখ যন্ত্রণা, ঔপনিবেশিকবাদ, ইংরেজ সরকারের দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ্রাসী নীতির ফলে মানুষের মধ্যে যে স্বার্থপর হানাহানি, অস্তিত্বের বেঁচে থাকার যে সংগ্রাম, সমস্ত কিছু এই কবিতাটির প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে আছে। এবং শেষে আছে সেই অন্ধকার থেকে মানুষের নতুন দিনের একটি সূর্যের জন্য প্রতীক্ষা করা, অর্থাৎ শেষে আশাবাদী জীবনানন্দ দাশকে আমরা দেখতে পাবো। সেই জায়গায় কবি প্রশ্ন করবেন যখন, তখন বুঝতে পারবে যে আমরা তো তিমির বিলাসী নয়, আমরা তো তিমির বিনাশী। অর্থাৎ কবি আশাবাদী হয়েছেন যে একটি নতুন, এই সমস্ত মর্মান্তিক পরিস্থিতি একদিন অবসান হবে, মানুষ নতুনের স্বাদ পাবে। সেই যাই হোক, এই ছিল বিষয়বস্তু। কবিতাটিকে এবার আমরা পাঠ করে করে পড়াচ্ছি। লাইন ধরে ধরে পড়া যাবে না, লাইনটাকে একেবারে শেষ পর্যন্ত, কতদূর পর্যন্ত ভাব অনুযায়ী থামার পর আমি ব্যাখ্যা করব, কারণ অন্যান্য কবিতার মতো এটিকে প্রত্যেকটি পংক্তিকে ধরে ধরে ব্যাখ্যা করা খুব মুশকিল হবে, তোমাদেরও বুঝতে ভালো লাগবে না, যেহেতু এর অন্তর্নিহিত অর্থ আছে। তাই কবিতাটিকে আমরা প্রথমে ভাগ করব। প্রথমে যে কয়েকটি পংক্তি পাবো, সেই পংক্তিতে প্রথমে দেখব একটি সুন্দর ভোরের আহ্বান। দেখো, কবিতাটি আমি বলে শুরু করি। দেখো, ক্রোনো হ্রদে, কোথাও নদীর ঢেউয়ে, কোথাও এক সমুদ্রের জলে, পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন। দেখো, প্রথম যে কবিতায়, দেখো তোমরা ভাবছো এখানে হ্রদ, নদী, ঢেউ, কবি সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দিচ্ছেন, কিন্তু যখন এটি হচ্ছে সুরিয়ালিজম
অর্থাৎ পরবাস্তব বা জীবনানন্দ দাশের কবিতারই বস্তু হচ্ছে মনে হবে অবাস্তব কিন্তু বাস্তব। এই প্রথম পংক্তিতে কবি হ্রদ, নদীর ঢেউ এই কথাগুলির মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে কবি একেবারে সৃষ্টির আদি লগ্নে পৌঁছে গেছে। আমাদের জীবনের যখন সৃষ্টি, আমাদের যখন প্রাণের আবির্ভাব হয়, সেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে কবি এই পংক্তিগুলি বা এই কথাগুলি বলছেন। নদীর ঢেউ, সমুদ্রের জল, যেহেতু জীবের সৃষ্টি জল থেকে, তাই কবি প্রথম আমাদের সৃষ্টির, জীবনের সৃষ্টির আনন্দ সম্পর্কে, কোথা থেকে আমাদের জীবনের যে উৎস জল থেকে, সেটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করছেন। কিভাবে? তাহলে কবি পৌঁছে গেছেন সৃষ্টির আদি লগ্নে। সেখানে কোথাও হ্রদ, কোথাও নদীর ঢেউ এবং সমুদ্রের জলে প্রকৃতি ও প্রাণীর সমন্বয়ে আমাদের এই বিশ্ব সংসার, জীবজগৎ গঠিত হয়। তার জন্য কবি বলছেন, দেখো, পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে, অর্থাৎ প্রকৃতি এবং প্রাণীর সমন্বয়ে আমাদের জীবের উৎপত্তি। তারপর কি হয়েছে? দেখো, ক্রমে ক্রমে পরিবর্তন, শতাব্দীর পর শতাব্দী, সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকট। কত শতাব্দী? শতাব্দীর পর শতাব্দী মানুষ কি হয়েছে? আধুনিকতার মুখোমুখি হয়েছে। পেয়েছে কি? আমাদের শ্রেষ্ঠ জীবের তকমা মানুষ। শ্রেষ্ঠ জীবের তকমা পেয়েছে, মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জীব। শতাব্দীর পর শতাব্দী তারা আধুনিকতার মুখোমুখি হয়েছেন। মুখোমুখি হয়ে তারা কি পেয়েছে? তারা জীবনের শ্রেষ্ঠ তকমা পেয়েছেন। কি না তো আমরা শ্রেষ্ঠ জীব। তার জন্য কবি বলছেন আমাদের জীবনের আলোড়ন, অর্থাৎ আমাদের জীবনের সৃষ্টির কথা তিনি প্রথমে বলছেন। হয়তো বা জীবনকে শিখে নিতে চেয়েছিল অন্য এক আকাশের মতো চোখ নিয়ে। আমরা হেসেছি, আমরা খেলেছি, স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি। এই যে কি, তারপর দেখো বলছে কি, যখন আধুনিকতা হয়েছে তখন মানুষ কী করেছে? জীবনকে শিখে নিতে চেয়েছিল। জীবনকে শিখে নিতে চেয়েছিল বলেই তারা কি করেছে? অন্য আকাশের মতো, অন্যান্য জীবদের থেকে স্বতন্ত্র হয়ে, অন্যান্য প্রাণীদের থেকে স্বতন্ত্র হয়ে, যাকে কবি বলছেন আকাশের মতো চোখ নিয়ে, কি করেছে? তারা ভালোবেসে হাসি এবং খেলার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে বিশ্ব সংসারকে সৃষ্টি করেছিল। তাই কবি বলছেন একদিন ভালোবেসে গেছি। এই ভালোবাসার বিনিময়ে, প্রকৃতি ও প্রাণীর সমন্বয়ে এবং তাদের ভালোবাসার মাধ্যমে, তাদের হাসি খেলার মাধ্যমে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, জীবের আলোড়ন তৈরি হয়েছে। তাকে কবি বলছেন ভালোবেসে গেছি, অর্থাৎ ভালোবাসার মধ্যেই জগৎ সৃষ্টি হয়েছে, যেখানে তখন কোনো হিংসা বিবাদ ছিল না সৃষ্টির আদিলগ্নে। সেই ভালোবাসাটাকে কি করছে? পরবর্তী আমাদের যারা উত্তরাধিকার আছে তাদেরকেও রক্ষা করার দায়ভার বর্তায়। তার জন্য বলছেন স্মরণীয় উত্তরাধিকারে, অর্থাৎ আমরা যে পরবর্তীকালে এসছি তাদেরকেও সেই ভালোবাসাটাকে রক্ষা করার দায়িত্ব রয়েছে। কিন্তু দেখো, এখানে আদি সৃষ্টি লগ্নের কথা বলা হলো, জীবনের রহস্যের কথা বলা হলো। দ্বিতীয় প্যারাতে দেখো, সেই সব রীতি আজ মৃত চোখের মতো, তবু তারার আলোকের দিকে চেয়ে নিরলোক। হেমন্তের প্রান্তরের তারার আলোকে সেই জের টেনে আজও খেলি। সূর্যালোক নেই, তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি। সততই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ। দেখো বলছে কি, দ্বিতীয় প্যারাতে কি হয়েছে? দেখো একটি সুন্দর একটি লাইন বলছেন কবি, পংক্তি, সেই সব রীতি আজ মৃত চোখের মতো, তবু কি হয়েছে? কি আজকে মানুষ মৃত ব্যক্তি, যেমন তার চোখ থাকতেও সে দেখতে পায় না, সে থাকে কোথায়? অন্ধকারে নিমজ্জিত হয়ে থাকে। মানুষ তেমন কি হয়েছে? তাদের হিংসা স্বার্থের বারংবার হানায় মৃত চোখের মতো অস্তিত্বহীন হয়ে গেছে সেই ভালোবাসা। তারা কি করেছে? তাদেরকে হেমন্তের শুষ্কতা, জীর্ণতা, হেমন্ত ঋতুর মতো যে শুষ্কতা থাকে, জীর্ণতা থাকে, নিয়ে গভীরভাবে গ্রাস করেছে আর একদল মানুষকে। তারা কি করছে? নিজের স্বার্থটাকে পূরণ করার জন্য তারা কি করছে? যে একটা তিমির,
অর্থাৎ অন্ধকারে জড়িয়ে পড়ছে। সেইখানে কি কোনো আলো নেই, যাকে বলছে সূর্যালোক নেই। অর্থাৎ কি মানুষ আজ অন্ধকারে ডুবে গেছে, কিসের? স্বার্থের, হিংসার এবং হেমন্তের শুষ্কতা ও জীর্ণতার মধ্যে, যাকে বলছে সূর্যালোক নেই। অর্থাৎ আলো মানুষের কাছে আজ মৃত ব্যক্তির চোখের মতো হয়ে গেছে। সেই অন্ধকার, স্বার্থপরতা, হিংসা, এগুলিকে কবি অন্ধকার, সূর্যহীনের সঙ্গে তুলনা করেছেন। সেগুলি মানুষকে কী করছে? তাকে তিমির আশ্রয় করেছে, অর্থাৎ তারা অন্ধকারে ডুবে পড়েছে। তারা তিমিরের মানে কি? তারা বিবেক বর্জিত হয়ে গেছে, মনুষ্যত্ব ভুলে মেতে উঠেছে কিসের? নিজের স্বার্থ পূরণের জন্য। তাই কবি বলছেন তারার আলোর দিকে চেয়ে নিরালোক, দেখো হেমন্তের প্রান্তরে তারার আলোকে। মানুষ কি করছে? আর একদল মানুষকে গ্রাস করছে নিজের স্বার্থ পূরণের জন্য। আর বিগত দেখো কি হচ্ছে, তারা কি হয়েছে? তারা তবু আজ কি হয়েছে? তারা একটা মেকি ভদ্রলোকের তকমা পাচ্ছে, যাকে বলছেন কি সততই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ। সবাই তাদেরকে বলে ভদ্রলোক। এই ভদ্রলোকরা কি হয়েছে? তারা মানুষ, বেঁচে আছে, কিন্তু তাদের মধ্যে, মানুষের মধ্যে যে মান এবং হুঁশ অর্থাৎ বিবেক, তারা বর্জিত হয়ে গেছে নিজের স্বার্থ পূরণের জন্য। তবু মানুষ সবাই তাদেরকে কি বলে? তকমা দেয় ভদ্র সাধারণ লোক। কিন্তু তারা সেই বিগত সূর্যালোকে তারা কি হয়েছে? দেখো, তারা পরিস্থিতির পেছনে তারা হয়েছে হাস্যকর ভদ্রলোক। অর্থাৎ তাদেরকে দেখে আমাদের হাসি পায়, তাদেরকে আমরা বলি ভদ্রলোক, অথচ তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। তারা মনুষ্যত্ব সমস্ত কিছু নিজের স্বার্থের জন্য অন্ধকারে নিমজ্জিত হয়েছে, তিমির অন্ধকারে নিমজ্জিত হয়েছে। চেয়ে দেখো, তবু সেই বিষাদের চেয়ে আরও বেশি কালো কালো ছায়া হয়েছে। কি সেইখানে যখন দেখো, সেইখানে তার যখন আনন্দে আমরা যখন মেতে উঠেছি, তখন সেই বিষাদের মধ্যে, হাসি খেলার মধ্যে কি হয়েছে? যে আজকে মানুষ সেই জায়গাতে মধ্যবিত্তের যখন আছে, তিমির বিলাসী হয়ে মনুষ্যত্ব হারিয়ে মানুষ আসে কি হচ্ছে? আস্তে আস্তে তারা আজকে তাদের বিষাদের, আজ যে সূর্য লোকহীন তিমির এসেছে, সে অন্ধকারহীন লোকের অন্ধকার এসেছে কেমনভাবে? কালো কালো ছায়া নিয়ে, আরও অন্ধকারে আমাদেরকে নিমজ্জিত করছে নিজের স্বার্থ পূরণের জন্য। এটা হচ্ছে মানুষের মানে মানুষ কিভাবে অন্ধকারে বিবেক বর্জিত হচ্ছে, দ্বিতীয় প্যারাতে তাই দেয়া হয়েছে। তৃতীয় প্যারার দিকে দেখো, শেষের দিকে সেই প্যারাটায় যখন দেখি, তখন দেখতে পাবো কি মানুষ যখন আনন্দে মেতে উঠেছে, যখন মানুষ আজ হাস্যকর ভদ্রলোক হয়ে উঠেছে, নিজের স্বার্থ পূরণে মেতে উঠেছে, অন্যদিকে কি দেখা দিয়েছে? মন্নান্তর ক্লিষ্ট মানুষের ভাতের অন্নের অভাব, তাদের মধ্যে যন্ত্রণা। কাদের? মধ্যবিত্ত শ্রেণীর। তারা যখন আনন্দে মেতে উঠেছে, তখন কি মধ্যবিত্ত শ্রেণীর বিষণ্ণতার কালো কালো ছায়া আরও সমাজকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। তার জন্য বলছে দেখো, লঙ্গরখানায় অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে নর্দমার থেকে শূন্য ওভার ব্রিজে উঠে নর্দমায় নেমে ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমোতে বা মরে যেতে জানে। এরা সব এই পথে, ওরা সব ওই পথে, তবু মধ্যবিত্তদের জগতে। এই যে দেখো, যখন মানুষ আনন্দে মেতে আছে, তখন মধ্যবিত্ত শ্রেণীর বিষণ্ণতার কালো ছায়া গোটা বিশ্বটাকে গ্রাস করে ফেলেছে। মন্নান্তরের অকাল অন্নের অভাব, প্রত্যেক মানুষ মধ্যবিত্ত শ্রেণী কি হয়েছে? তাদের দুঃখর হিসেব কোথায় ছড়িয়েছে? যেটাকে বলছে দেখো, মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেবে। তারা কি করছে? তারা অন্যের জন্য লঙ্গরখানার অন্ন খেয়ে বেঁচে আছে। মধ্যবিত্ত শ্রেণীর যন্ত্রণার হিসেব ছড়িয়েছে কোথায়? নর্দমা থেকে ওভার ব্রিজের মধ্যে। তারা কোথায় আছে? তারা ফুটপাতে, নিরুত্তর ফুটপাতে তারা তাদের জীবন ধারণ করছে, যাদের মাথার মধ্যে আছে নক্ষত্র, এবং তারা খোলা আকাশের নিচে যেখানে ঘুমিয়ে আছে মধ্যবিত্ত শ্রেণী, নিরন্ন মানুষের হাহাকার ধ্বনি।
তাদের ঠিকানা হয়ে উঠেছে খোলা আকাশের নিচে, যাকে কবি বলেছেন নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমোতে বা মরে যেতে জানে। তারা কোথায়? তারা আজকে প্রায় মরতে বসেছে, কেউ হয়তো মরে যাচ্ছে, কিন্তু কেউ তার হিসাব রাখে না। তাদের ঠিকানাটাই হয়ে গেছে সেই এক নির্জন শহরের মধ্যে, তাদের ফুটপাতের রাস্তায়, নর্দমার এবং ওভারব্রিজের মধ্যে, লঙ্গরখানায় হয়ে গেছে তাদের বাসস্থান, আর খোলা আকাশের নিচে হচ্ছে তাদের একমাত্র থাকার জায়গা। তারা বেঁচেও যেন মরে আছে। তার জন্য কবি বলছেন কি, যে ঘুমাতে বা মরে যেতে জানে। তারা মরেও গেছে, বেঁচে তারা মরে আছে। এরা সব এই পথে, ওরা সব ওই পথে, তবু মধ্যবিত্তদের জগতে, তবু মধ্যবিত্তদের মধ্যে অনেকেই কি আছে? বেদনাহীন, অনন্তহীন বেদনার পথে কিছু নেই, তবু এই জের টেনে খেলি। সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলো হাসি, জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি। তিমির হননের তবু অগ্রসর হয়ে, দেখো তোমরা এই জায়গাটায় দাগ দেবে, মহানগরীর মৃগনাভি ভালোবাসি, জীবিত বা মৃত রমণীর মতো ভেবে। এই যে কে, তখন কি হচ্ছে, ছড়িয়েছে তার যখন, অর্থাৎ তারা এই মধ্যবিত্ত শ্রেণীর এত হাহাকার, তারা যখন তাদের দুঃখ যন্ত্রণা, তাদের জীবনটাই যখন লঙ্গরখানায় এবং খোলা আকাশের নিচে তাদের ঠিকানা হয়ে গেছে, তখন সেই নেতিবাচক গহ্বরে দাঁড়িয়েও তারা মিথ্যে সান্ত্বনার হাসি হেসে লোক দেখানো খেলায় মেতে আছে, রয়ে মজে আছে। তারা মিথ্যে সান্ত্বনা দেয় যে আমরা বেঁচে আছি, কিন্তু তারা বেঁচে নেই। তারা অন্যের অভাবে, পরিস্থিতির, সমাজের পেছনে, আগ্রাসন নীতির মনোভাবে তারা আজ বেঁচেও যেন মরে আছে, যাকে কবি বলছেন জীবিত বা মৃত রমণীর মতো ভেবে। তারা অন্ধকারে ডুবে আছে, কিন্তু তারা তাদের সুখ জীবনে নেই, শান্তি তাদের জীবনে নেই, তবু তারা মিথ্যে সুখ এবং শান্তির সান্ত্বনা দিয়ে তারা হাসি হেসে লোককে দেখায়, লোক দেখানো যে আমরা সুখী মানুষ, এই যে লোক দেখানো খেলায় তারা মেতে রয়েছে, মজে রয়েছে। তারা কি করছে? তারা অর্থাৎ কস্তুরীর সুগন্ধে, কস্তুরী মৃগের, হরিণের যে সুন্দর কস্তুরী থাকে, সেই কস্তুরীর সুগন্ধে প্রত্যাশী মৃগের ন্যায় তারা শহরে মৃগনাভির স্বপ্নে হতে চেয়েছে বিভোর। তারা একটু মৃগনাভির সন্ধানে শহরে, তারা বেঁচে থাকার তাগিদে তারা শহরে এসে ফুটপাতে জীবন ধারণ করেছে। কিসের? মৃগনাভির সুগন্ধি সন্ধানে, অর্থাৎ একটু সুখের সন্ধানে, কিন্তু সুখ সেখানেও তাদের নেই। তবু তারা যেন মিথ্যে মজা এবং হাসি খেলার সান্ত্বনা নিয়ে লোক দেখানোর খেলায় মজে রয়েছে। মিথ্যা আশাবাদ নিয়ে জীবিত কিংবা অর্থাৎ মৃত পরিস্থিতিতে তারা মহানগরীর সুপ্ত সৌন্দর্য সন্ধানী হয়েছে। তারা কি হয়েছে? তারা শহরে এসেছে মৃগের ন্যায় মৃগনাভির স্বপ্ন দেখতে। তারা সোনার হরিণকে খুঁজতে চেয়েছে শহরের মধ্যে এসে। যেহেতু বলে অনেক জায়গায় ছিল না, সুখ সুখ করে কেঁদো না, সেই সুখ সুখ করে কেঁদো না, তারা লোককে দেখায় আমরা খুব সুখে আছি, কিন্তু তারা শহরে এসেছে একটু সুখের সন্ধানে, সোনার হরিণের সন্ধানে, কিন্তু তারা বাস্তবে পায় না সুখ, তাদের জীবনে নেই শান্তি, তারা বেঁচেও মরে আছে। এবার তারপরে এই পরিস্থিতির, এই রকম দুঃসহ পরিস্থিতিতে, মর্মান্তিক পরিস্থিতিতে সাধারণ মানুষ একটু নতুন দিনের প্রত্যাশী হয়, নতুন দিনের জন্য আশা করে। কবি শেষ পংক্তিতে কবিকে দেখব আশাবাদী জীবনানন্দ দাশকে। তাই কবি বলছেন, তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী? আমরা তো তিমির বিনাশী হতে চাই, আমরা তো তিমির বিনাশী। এই ডাকটা দাও তো, আমরা কি তিমির বিলাসী না আমরা কি তিমির বিনাশী? এই কথাটির মধ্যে কোন দ্বন্দ্ব ফুটে উঠেছে বলে কবি চাইবেন? কোশ্চেনে তোমাদের চাইবে এই তিমির বিলাসী হতে চেয়েছেন না তিমির বিনাশী হতে চেয়েছেন? তিমির বিলাসী, আমরা অজান্তেই সমাজের পরিস্থিতির চাপে পড়ে
আমরা তিমির অন্ধকারকে ভালোবেসে ফেলেছি। আমরা ভেবেছি দুঃখই আমাদের জীবনের সব কিছু, দুঃখকে আমরা ভালোবেসে ফেলেছি। কিন্তু এই রকমভাবে একই দিন ভাবে চলতে পারে না। তাই আশাবাদী কবি বলেছেন, আমরা দুঃখটাই আমাদের উপরালা নিয়তি আমাদের ভাগ্যে লিখে দিয়েছে। এই ভাগ্যের নিয়তির পরিহাসকে আমরা কখনোই ভাগ্য বলে মেনে নেব না। এটির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়ে এই তিমির আমাদের অন্ধকারকে, আমরা দুঃখের অন্ধকারকে একদিন বিনাশ করে আমরা একদিন সুখের হাতছানি পাবো। তাই কবি বলেছেন, আমরা তিমির বিনাশী, আমরা এই দুঃখকে আমরা ধ্বংস করবই। আমরা নতুন আশার স্বপ্ন দেখি, নতুন শতাব্দীর ভোরের স্বপ্ন দেখি, নতুন শতাব্দীর সূর্যের কাছে কবির সেই আহ্বান, আমরা যেন একটু সুখের সন্ধান পাই। তাই হতে চাই আমরা তিমির বিনাশী, আমরা তো তিমির বিনাশী, আমরা তো সেই বদ্ধ পরিপূরক, এই দাঙ্গা স্বার্থপরতা সমস্ত কিছুকে আজকে আমরা তুষ্ট করে একদিন আমরা পাবো কি একটা নতুন জীবন, যে জীবন আমাদের হয়তো একটু সুখের বাড়ি সিঞ্চন করতে পারে। এই ছিল কবি জীবনানন্দ দাশের তিমির হরণের গান কবিতাটির বিষয়বস্তু। কেমন লাগলো তোমরা জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে।